পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রতারণার ফাঁদে পড়ে বৈঠকে বসতে রাজি নয় ইরান, মন্তব্য খামেনির। কোনো শত্রুই তেহরানকে হারাতে পারবে না, হুঁশিয়ারি পেজেশকিয়ানের। ওমান উপসাগরে রাশিয়া, চীন, ইরানের যৌথ মহড়া। আসাদপন্থী ও নিরাপত্তা বাহিনীর সংঘাতে থমথমে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চল। নিহত বেড়ে প্রায় 1400। জীবন বাঁচাতে প্রতিবেশী দেশে পালাচ্ছেন বহু বাসিন্দা। গাজার বাসিন্দাদের বাস্তুচ্যুত করার পরিকল্পনা থেকে সরে আসার ইঙ্গিত ট্রাম্পের। অঞ্চল পুনর্গঠনে আরব নেতাদের সঙ্গে মার্কিন দূতের বৈঠক, স্বাগত জানালো হামাস। যুদ্ধবিরতিতে রাজি না হলে রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান জেলেনস্কির। আর্থিক নিষেধাজ্ঞা আরোপের ইঙ্গিত ট্রাম্পের। দুপক্ষের পাল্টাপাল্টি হামলা অব্যাহত। যুক্তরাষ্ট্রের প্রতারণার ফাঁদে পড়ে আলোচনায় বসতে রাজি নয় ইরান। ট্রাম্পের সঙ্গে পরমাণু আলোচনা নিষ্প্রয়োজনীয় বলে সাফ জানিয়ে দিয়েছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। অন্যদিকে শহীদদের আদর্শে অটল থাকলে কোনো শত্রুই ইরানকে হারাতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ পেজেশকিয়ান। পারমাণবিক কর্মসূচি ঘিরে ক্রমেই বেড়ে চলেছে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা। গেল সপ্তাহে আলোচনার প্রস্তাব সম্বলিত একটি চিঠি তেহরানে পাঠিয়েছিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে চিঠি পাওয়ার খবর নিশ্চিত করেই আবারও আলোচনায় বসতে অস্বীকৃতি জানালেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনি দাবি করেন যুক্তরাষ্ট্র নিজেই আলোচনার উদ্যোগ নিলেও ট্রাম্প এই সিদ্ধান্তের সম্মান করবেন না, আর এমন হলে এই আলোচনার কোনো প্রয়োজন নেই বলে সাফ জানিয়ে দেন তিনি। এ সময় 2015 সালে করা পরমাণু চুক্তি থেকে 2018 সালে ট্রাম্পের বেরিয়ে গিয়ে নিষেধাজ্ঞা পুনর্বহালের বিষয়টি স্মরণ করেন খামেনি। বলেন, এবারও যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা শিথিল করবে না, বরং শুধু ইরানের ওপর চাপ বাড়াবে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় হামলা চালালে এর প্রতিশোধ নেওয়া হবে বলেও সতর্ক করে দিয়েছেন আয়াতুল্লাহ খামেনি। তিনি বলেন, ইরান যুদ্ধ চায় না, তবে মার্কিনরা বা তাদের এজেন্টরা যদি কোনো ভুল পদক্ষেপ নেয় তবে তেহরানের জবাব হবে চূড়ান্ত ও নিশ্চিত, আর এতে ওয়াশিংটনের ব্যাপক ক্ষতি হবে। অন্যদিকে জাতীয় ঐক্যের উপর গুরুত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি মনে করেন দেশের অভ্যন্তরীণ বিভেদি বাইরের শক্তিগুলোকে সুযোগ করে দিচ্ছে। শহীদদের আদর্শে অটল থাকলে কোনো শত্রুই দেশটিকে হারাতে পারবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন পেজেশকিয়ান। ওমান উপসাগরের তৃতীয় দিনের মতো যৌথ মহড়া পরিচালনা করল ইরান, রাশিয়া ও চীন। ইরানের চাবাহার বন্দরের কাছে সোমবার সিকিউরিটি বেল্ট 2025 মহড়াটি শুরু হয়। অংশগ্রহণকারী দেশগুলোর নৌবাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করাই মহড়ার উদ্দেশ্য বলে জানা গেছে। মহড়াটি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব যখন অভ্যন্তরীণ সংকট ও বিভেদের মুখে, তখন নিজেদের সম্পর্ক আরও সুসংহত করতে সামরিক শক্তি প্রদর্শনের পথে নেমেছে ইরান, রাশিয়া ও চীন। স্থানীয় সময় সোমবার ইরানের চাবাহার উপকূলে শুরু হয় এই তিন পরাশক্তির সম্মিলিত নৌ মহড়া সিকিউরিটি বেল্ট 2025। মহড়ায় ওমান উপকূলের জলসীমায় বিশাল যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। এই নৌ মহড়ায় সামুদ্রিক লক্ষ্যবস্তুতে হামলা, ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণ এবং যৌথ অনুসন্ধান ও উদ্ধার অভিযান অন্তর্ভুক্ত রয়েছে বলে জানায় চীনা গণমাধ্যম CGTN। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই মহড়ায় তাদের 15টি যুদ্ধজাহাজ অংশ নিয়েছে। মহড়ায় চীন ও ইরানের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজ, রাশিয়ার যুদ্ধজাহাজ সহ অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন বিভিন্ন ধরনের 10টিরও বেশি জাহাজ অংশ নিয়েছে। বিশেষায়িত যুদ্ধজাহাজ ও গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারও পাঠিয়েছে চীন। ইরানের প্রেস টিভি জানায়, আজারবাইজান, দক্ষিণ আফ্রিকা, ওমান, কাজাখস্তান, পাকিস্তান, কাতার, ইরাক, সংযুক্ত আরব আমিরাত এবং শ্রীলঙ্কার নৌবাহিনীও এই মহড়ায় পর্যবেক্ষক হিসেবে রয়েছে। গেল কয়েক বছর ধরে রাশিয়া, চীন ও ইরান তাদের পারস্পরিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে গেছে। ভূরাজনৈতিক উত্তেজনার এই সময়ে তাদের নৌমহড়া পশ্চিমাদের জন্য নতুন বার্তা বহন করছে বলে ধারণা করছে বিশ্লেষকরা। বিশ্বশক্তির মেরুকরণের এই সময়ে চীন, রাশিয়া ও ইরানের ক্রমবর্ধমান সহযোগিতা আন্তর্জাতিক রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলেও মত তাদের। যুক্তরাষ্ট্র ও ইউরোপের আধিপত্য কমিয়ে একটি নতুন শক্তির উত্থান ঘটানোর লক্ষ্যেই রাশিয়া, চীন ও ইরান এ ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের উপকূলীয় অঞ্চলে আসাদপন্থী ও সরকারি বাহিনীর মধ্যকার সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে 1383 জনে দাঁড়িয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সহিংসতা কমলেও বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হচ্ছে মরদেহ।
গত বৃহস্পতিবার সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের উপকূলীয় শহর লাতাকিয়া ও তার্তুসে একযোগে হামলা শুরু করে ক্ষমতাচ্যুত বাশার আল আসাদপন্থীরা। শহর দুটি সাবেক বাশার সরকারের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। বর্তমান সরকারের নিরাপত্তা বাহিনী ব্যাপক শক্তি নিয়ে পাল্টা হামলা শুরু করলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। নিরাপত্তা বাহিনীর অভিযানের মাত্রা কমলেও বাড়ছে নিহতের সংখ্যা। বিভিন্ন গণমাধ্যমের খবর, আসাদপন্থী ও সরকার বাহিনীর মধ্যকার সংঘাতে প্রাণহানি প্রায় 1400। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, এখনও বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হচ্ছে মরদেহ, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে দাবি সংস্থাটির। অল্প সময়ের ব্যবধানে এত মানুষ নিহত হওয়ায় তাদের মরদেহ দাফনেও বেগ পেতে হচ্ছে স্থানীয় প্রশাসনের। অনেককে একসঙ্গে গণকবর দেয়া হচ্ছে বলে জানা গেছে। সামরিক বাহিনী ও আসাদপন্থীদের সংঘাতের মাত্রা কমলেও আতঙ্কে আছেন উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা। অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে পাড়ি জমাচ্ছেন প্রতিবেশী দেশগুলোয়। এদিকে সিরিয়ার উদ্ভূত পরিস্থিতি নিয়ে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। দেশটির বর্তমান সংঘাতকে গত 13 বছরের গৃহযুদ্ধের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বলা হচ্ছে। সংঘাতময় এই পরিস্থিতি কিভাবে তৈরি হলো? কারা বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যা করছে? আবারও রক্তাক্ত সিরিয়া। গত 13 বছর ধরে গৃহযুদ্ধের সাক্ষী দেশটির মানুষ। প্রতিদিন ঘুম ভাঙে তাদের গুলি আর বোমার শব্দে। তবে এবারের আসাদপন্থী ও সরকারি বাহিনীর মধ্যকার সহিংসতা সেসব ভয়াবহতাকেও ছাড়িয়েছে। 2011 সালে গৃহযুদ্ধ শুরুর পর অল্প সময়ে এত বেসামরিক নাগরিক হত্যাকাণ্ড দেখেনি সিরিয়াবাসী। গেল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই সংঘাতে বহু মানুষের প্রাণহানি হয়েছে। গণমাধ্যম বলছে নিহতদের বেশিরভাগই আসাদপন্থী আলাউইত সম্প্রদায়ের। কিন্তু এই সংঘাতের কারণ কি? কারাই বা বেসামরিক নাগরিকদের এভাবে হত্যা করছে? গত বছর 8 ডিসেম্বর বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতন ঘটায়। এরপর সারাকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। ক্ষমতায় এসেই আসাদপন্থী আলাউইত সম্প্রদায়কে নিরাপত্তা ও সম্মান দেওয়ার কথা বলে সারা। কিন্তু তা সত্ত্বেও আলাউইত সম্প্রদায় তাদের গ্রামগুলোতে নিরাপত্তা বাহিনী হামলা চালিয়েছে বলে দাবি করে। আসাদ সরকারের পতন হলেও অভ্যন্তরীণ সংঘাত থামেনি। আসাদ অনুসারী ও নতুন সরকারের নিরাপত্তা বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। আল সারা সরকারের দাবি, গেল বৃহস্পতিবার হঠাৎ আসাদ অনুসারীরা নিরাপত্তা বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। আসাদ সরকারের সাবেক এক নিরাপত্তা কর্মী মিকতাদ ফাতিহা এই অভিযানের পেছনে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। পাল্টা জবাবে নিরাপত্তা বাহিনীও হামলা শুরু করে। সিরিয়ার উপকূল এলাকা লাতাকিয়া থেকে আলাউইত অনুগতদের পিছু হটতে বাধ্য করে। এ সময় আসাদপন্থীরা পালিয়ে যাওয়ার সময় রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের পাশাপাশি এলোপাতাড়ি গুলি ছুটতে থাকে। এতে অনেক হতাহতের ঘটনা ঘটে। উত্তর পশ্চিমের বাসিন্দাদের দাবি, নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র যোদ্ধারা আলাউইত সম্প্রদায়ের গ্রামগুলোতে ঢুকে হত্যাকাণ্ড চালায়। সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস এর তথ্য মতে দুপক্ষের সংঘাতে বহু মানুষ হতাহত হন। আসাদ অনুসারীরা 300-র বেশি মানুষকে হত্যা করেছে। এদের মধ্যে 2 শতাধিক বেসামরিক নাগরিক ও 100-র বেশি নিরাপত্তা বাহিনীর সদস্য। অন্যদিকে সিরিয়ার নিরাপত্তা বাহিনী প্রায় 4 শতাধিক মানুষকে হত্যা করেছে। এদের মধ্যে বেসামরিক ও নিরস্ত্র মানুষও রয়েছেন। সংস্থাটি আরও বলছে, বেসামরিক ব্যক্তিদের হত্যার অধিকাংশের জন্য দায়ী 2টি গোষ্ঠী। তারা হলো আবু আমশা ও হামজাত। উভয়ই বিদ্রোহী গোষ্ঠী, যা আগে তুরস্ক সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মির সঙ্গে যুক্ত ছিল। গাজার বাসিন্দাদের বাস্তুচ্যুত করার পরিকল্পনা থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, গাজা থেকে কাউকে বহিষ্কার করা হবে না। অন্যদিকে গাজা পুনর্গঠনে পরিকল্পনার বিষয়ে আরব নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মধ্যপ্রাচ্যের মার্কিন দূত স্টিভ উইটকফ। ট্রাম্পের সিদ্ধান্ত পরিবর্তনের ইঙ্গিতকে স্বাগত জানিয়েছে হামাস। এদিকে ত্রাণ সহায়তা প্রবেশ বন্ধ থাকায় উপত্যকা জুড়ে দেখা দিয়েছে ভয়াবহ খাদ্য, জ্বালানি ও ওষুধের সংকট। হামাসের হাতে থাকা বাকি জিম্মিদের মুক্তি দিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটিকে বাধ্য করতে কিছুদিন আগে গাজায় ত্রাণ ও বিদ্যুৎ সরবরাহ প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। এর জেরে তীব্র নিন্দার মুখে পড়েন নেতানিয়াহু। তবে বরাবরের মতোই আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে নিজের সিদ্ধান্তে ইসরায়েলি প্রধানমন্ত্রী অটল থাকায় চরম বিপাকে পড়েছেন গাজাবাসী।
উপত্যকায় প্রবেশের অনুমতি না পাওয়ায় মিশর সীমান্তে শত শত ত্রাণবাহী ট্রাক আটকে আছে, আর এতে গাজা জুড়ে তীব্র সংকট দেখা দিয়েছে খাদ্য, জ্বালানি ও ওষুধের। পবিত্র রমজান মাসে ইফতার ও সেহরিতে কিছু না খেয়েই রোজা রাখছেন অনেক ফিলিস্তিনি। 11 দিন ধরে উপত্যকায় ত্রাণ প্রবেশ বন্ধ থাকায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি সতর্ক করে বলেছে, এমন অবস্থা অব্যাহত থাকলে উপত্যকায় আবারও চরম মানবিক সংকট দেখা দিতে পারে। এদিকে গাজার বাসিন্দাদের বাস্তুচ্যুত করার পরিকল্পনা থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, গাজা থেকে কাউকে বহিষ্কার করা হবে না। এমন পরিস্থিতিতে গাজা পুনর্গঠনের পরিকল্পনার বিষয়ে আরব নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মধ্যপ্রাচ্যের মার্কিন দূত স্টিভ উইটকফ। 30 দিনের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবে রাশিয়া সম্মত না হলে দেশটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মস্কো যুদ্ধবিরতির প্রস্তাবে সমর্থন না দিলে দেশটির ওপর ব্যাপক আর্থিক নিষেধাজ্ঞা আরোপের পথে হাঁটতে পারে যুক্তরাষ্ট্র। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, প্রস্তাবের বিষয়ে বিস্তারিত জানাতে রাশিয়া যাচ্ছেন মধ্যপ্রাচ্যের মার্কিন দূত স্টিভ উইটকফ। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে রাশিয়া ইউক্রেন। ডোনেৎস্কে অভিযান জোরদারের কথা জানিয়েছে মস্কো। এক বিবৃতিতে তারা দাবি করেছে, নতুন করে অঞ্চলটির কয়েকটি বসতি দখলে নিয়েছে তারা। এছাড়া রুশ সেনারা হামলা চালিয়েছে ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিহরিতে। এতে কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। কুর্স্ক অঞ্চলের কয়েকটি গ্রামের নিয়ন্ত্রণ ফিরিয়ে নেওয়া হয়েছে রাশিয়া এমন দাবি করলেও জেলেনস্কি বলেছেন, তার সেনারা অঞ্চলটিতে লড়াই চালিয়ে যাচ্ছে। তবে রুশ বাহিনী সেখানে অভিযান জোরদার করেছে বলেও স্বীকার করেন জেলেনস্কি। এদিকে হামলা পাল্টা হামলার মধ্যেই কুর্স্ক অঞ্চল সফরে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি হুঁশিয়ার করে বলেন, কুর্স্কে ইউক্রেনীয় সেনাদের আটক করা হলে তাদের সন্ত্রাসী হিসেবে গণ্য করা হবে। এদিকে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র 30 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হলেও এখনও এ বিষয়ে কিছু জানায়নি রাশিয়া। সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবে রাশিয়া সম্মত না হলে দেশটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাশিয়া যুদ্ধ না শান্তি চায়, এবারই তা সবার সামনে স্পষ্ট হবে। অন্যদিকে যুদ্ধবিরতির প্রস্তাবে রাশিয়া রাজি না হলে দেশটির ওপর ব্যাপক আর্থিক নিষেধাজ্ঞা আরোপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে প্রস্তাবের বিষয়ে বিস্তারিত জানাতে রাশিয়া যাচ্ছেন মধ্যপ্রাচ্যের মার্কিন দূত স্টিভ উইটকফ। চীনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেই ইউক্রেন যুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষে অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগী স্টিভ ব্যানন গণমাধ্যমকে জানান, রাশিয়ার সঙ্গে সমঝোতা করাই ট্রাম্পের ইউক্রেনকে পরিত্যাগ করার মূল উদ্দেশ্য। এদিকে দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি করাতে রাশিয়াকে অর্থনৈতিক সুবিধার পাশাপাশি পুতিনের অনেক শর্ত মেনে নিতে পারেন ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে রাশিয়ার বিপক্ষে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের ঢাল হয়ে দাঁড়ায় যুক্তরাষ্ট্র। কিয়েভকে সামরিক, অর্থনৈতিক সহ সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে আসছিল ওয়াশিংটন। তবে যুক্তরাষ্ট্রে ক্ষমতার পট পরিবর্তনের পরই ইউক্রেনের জন্য দেখা দেয় বিপত্তি। নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখনো জেলেনস্কিকে স্বৈরশাসক বলে কটূক্তি করেন, আবার কখনো মার্কিন সাহায্যের বিনিময়ে ইউক্রেনের খনিজ সম্পদের মালিকানা চেয়ে বসেন। এমনকি বিভিন্ন সংবাদ সম্মেলনে পুতিনকে বন্ধু আখ্যা দিয়ে তার ভূয়সী প্রশংসা করেন। ট্রাম্পের এমন নীতি নিয়ে অনেকের মনে প্রশ্ন, হঠাৎ কেন ইউক্রেনকে বাদ দিয়ে রাশিয়ার পক্ষ নিচ্ছেন ট্রাম্প? ট্রাম্পের একজন ঘনিষ্ঠ কর্মকর্তা স্টিভ বেনন এর ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, চীনের বিরুদ্ধে শক্তিশালী অবস্থানে থাকতেই শি জিনপিং এর মিত্র পুতিনের সঙ্গে মানিয়ে চলতে চাচ্ছেন ট্রাম্প। রাশিয়ার সঙ্গে সমঝোতা করে চীনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে চায় ট্রাম্প প্রশাসন। এক পডকাস্টে বেনন অভিযোগ করেন, চীনের কমিউনিস্ট পার্টি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে। তার ভাষ্যমতে মার্কিন অভিজাত শ্রেণী চীনের হাতে অর্থনৈতিক কর্তৃত্ব তুলে দিয়েছে, যা এখন সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করা ছাড়া রোধ করা সম্ভব নয়। তিনি এও দাবি করেন, ওয়াশিংটনের সামরিক সক্ষমতাকে সমীহ করে যুদ্ধে জড়াতে চায় না বেইজিং। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুযায়ী মস্কো যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি না হলে ট্রাম্প পুতিনকে রাজি করাতে নানা ধরনের চেষ্টা করবেন। ট্রাম্প হয়তো রাশিয়ার জন্য কিছু আর্থিক সুবিধা দিতে পারেন, ইউক্রেনের সেনাবাহিনীর নিরস্ত্রীকরণ, ন্যাটোতে ইউক্রেনের প্রবেশ ঠেকানো এবং ক্রিমিয়া উপদ্বীপ সহ আংশিক অধিকৃত এলাকায় কর্তৃত্ব রাখা সহ পুতিনের নানা দাবি মেনে নিতে পারেন ট্রাম্প। তবে সবকিছু ইউক্রেন ও ইউরোপের দেশগুলো নাও মেনে নিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।